হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্সের মেজর পেপার 2, যেখানে আজকে আমরা আলোচনা করব হলো কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভারতীয় সুপ্রিম কোর্টের কম্পোজিশন কি কি রয়েছে এবং কি কি ফাংশন করে থাকে। তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে যদি কোর্স পারচেস করতে চাও, তাহলে নিচে স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইন কোর্সে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি, এখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699। এছাড়া তোমরা যদি চাও তাহলে গুগল প্লে স্টোর থেকে প্রিস্টিকল এডুকেশন বলে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। আচ্ছা, এরপর তো মেন টপিকে এবার আসা যাক। দেখো, ভারতীয় সংবিধানে বা সুপ্রিম কোর্ট যেটা রয়েছে, সুপ্রিম কোর্টের কম্পোজিশন এবং ফাংশন কি কি রয়েছে। তো প্রথমে আমরা পড়ে নেব সুপ্রিম কোর্টের গঠন। ঠিক আছে, সুপ্রিম কোর্টের গঠন কি? দেখো, মূল সংবিধানের 124 নং ধারা অনুসারে পার্লামেন্টের আইন করে যতদিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা বৃদ্ধি না করে ততদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি এবং অনধিক 7 জন বিচারপতি নিয়ে গঠিত হয়। বর্তমানে, যেটা বর্তমান বলতে 2019 খ্রিস্টাব্দ সাল থেকে আমরা যদি ধরি, তাহলে প্রণীত আইন অনুসারে একজন প্রধান বিচারপতি থাকবে সুপ্রিম কোর্টে এবং সর্বাধিক 33 জন অন্যান্য বিচারপতি সহ মোট যে 34 জন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্টের গঠন করার কথা বলা হয়েছে। আচ্ছা, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে যে পরামর্শ দেন, সেই পরামর্শ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা হচ্ছে কি 65 বছর বয়স পর্যন্ত সেই পদে থাকতে পারবে বা সেই পদে কাজ করতে পারবে। তাছাড়া রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিকে ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যেও কিন্তু তাদের পদচ্যুত করতে পারেন। আচ্ছা, এরপরে রয়েছে সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্যাবলী কি। দেখো, সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকর্তা হিসেবে ভারতীয় সুপ্রিম কোর্টের একটি তাৎপর্যপূর্ণ কিন্তু ভূমিকা রয়েছে। ঠিক আছে, ব্যাখ্যাকর্তা এবং অভিভাবক হিসেবে সুপ্রিম কোর্টের বিশেষ ভূমিকা রয়েছে। এই কারণে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত তথা যুক্তরাষ্ট্রীয় আদালত হিসেবে পরিচিত। ঠিক আছে, ভারতীয় আইন ব্যবস্থায় কিন্তু সর্বোচ্চ আদালত আমরা সুপ্রিম কোর্টকেই বলে থাকি। সুইজারল্যান্ড, ফ্রান্স এবং ব্রিটেনের তুলনায় ভারতীয় সুপ্রিম কোর্টের ক্ষমতা যথেষ্ট ব্যাপক এবং বেশি বা শক্তিশালী। কৃষ্ণস্বামী আইয়ার এর ভাষায়, দ্য সুপ্রিম কোর্টস অফ ইন্ডিয়া ইউনিয়ন হ্যাজ মোর পাওয়ার দেন এনি সুপ্রিম কোর্ট ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে কোনো অংশে সুপ্রিম কোর্টের তুলনায় ভারতীয় সুপ্রিম কোর্টের যে পাওয়ার রয়েছে সেটা হলো সর্বাধিক। ভারতীয় সুপ্রিম কোর্ট একধারে যুক্তরাষ্ট্রীয় আদালত, সর্বোচ্চ আপিল আদালত, সংবিধানের অভিভাবক এবং চূড়ান্ত ব্যাখ্যাকর্তা এবং অন্যান্য মৌলিক অধিকার সংরক্ষণের জন্য বা সংরক্ষণের ভূমিকা গ্রহণ করে থাকে। এছাড়া রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবে সুপ্রিম কোর্টের উল্লেখযোগ্য কিন্তু ভূমিকা রয়েছে। আচ্ছা, নেক্সট আছে হলো ভারতীয় সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং কার্যাবলীকে টোটাল আমরা 4টা ভাগে ভাগ করে আলোচনা করতে পারবো। তো প্রথম হলো মূল এলাকা, তারপরে রয়েছে আপিল এলাকা, দেন পরামর্শদান এলাকা এবং নির্দেশ, এবং অবশেষে রয়েছে আদেশ বা লেখ জারির এলাকা। আচ্ছা, তো প্রথমটা রয়েছে কি, দেখো, মূল এলাকা। আচ্ছা, সংবিধানে 131 নং ধারা অনুযায়ী মূল এলাকার অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো কি, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের এক বা একাধিক বিরোধ বা সংগ্রাম বা সংঘর্ষ
দুই বা ততোধিক রাজ্য সরকারের মাধ্যমে বিরোধ এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধ প্রভৃতি ক্ষেত্রে মীমাংসা করা। তারপরে রয়েছে কি 2 নম্বরে আপিল এলাকা। আপিল এলাকায় সুপ্রিম কোর্টের আপিল এলাকাগুলিকে আবার 4টা ভাগে বিভক্ত করা হয়ে থাকে। প্রথমে হলো সাংবিধানিক আপিল এলাকা, যেখানে যে কোনো মামলায় হাইকোর্ট যদি এই মর্মে প্রমাণপত্র দেয় যে সংশ্লিষ্ট মামলাটির সঙ্গে সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রয়েছে, তাহলে এই মামলার বিষয়ে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। তাছাড়া হাইকোর্ট কোনো প্রমাণপত্র দিতে যদি না পারে, তাহলে সুপ্রিম কোর্ট এই ধরনের আপিলের জন্য বিশেষ অনুমতি দিতে পারে। ঠিক আছে, এটা হলো সাংবিধানিক আপিল এলাকার মধ্যে পড়ে। তারপরে রয়েছে হলো দেওয়ানি আপিল। 2 নম্বরে হচ্ছে দেওয়ানি আপিল। বিশেষ বিশেষ ক্ষেত্রে হাইকোর্ট থেকে দেওয়ানি মামলার আপিল সুপ্রিম কোর্টে পেশ করা হয়। ঠিক আছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে শুধুমাত্র এই দেওয়ানি সংক্রান্ত মামলাগুলো সুপ্রিম কোর্টে পেশ করতে পারা যায় যদি কি সেটা, যদি হাইকোর্ট সুপারিশ করে যে সংশ্লিষ্ট মামলায় আইনের বা সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই মামলাটিকে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। আচ্ছা, নেক্সট হলো ফৌজদারি আপিল। তো ফৌজদারি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়। ঠিক আছে, ফৌজদারি মামলায়ও কিন্তু হাইকোর্ট যে যদি কোনো রায় দেয়, তো সেই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবো। যদি হাইকোর্ট কোনো অসামরিক মুক্তির আদেশ রদ করে অথবা তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে, এছাড়াও হাইকোর্টের নিম্ন আদালত থেকে কোনো মামলা নিজের হাতে তুলে নিয়ে সুপ্রিম কোর্টে অভিযুক্ত ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড করতে পারে। আচ্ছা, তারপরে রয়েছে কি বিশেষ অনুমতি পত্রে আপিল কি করা যাবে। দেখো, যে ভারতীয় সামরিক আদালত বা ট্রাইব্যুনাল ছাড়াও যে কোনো আদালত বা ট্রাইব্যুনালের রায়, আদেশ বা দণ্ডের বিরুদ্ধে আপিল করার জন্য সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি কিন্তু দিতে পারে এক্ষেত্রে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে ওটা হলো কি পরামর্শদান এলাকা। রাষ্ট্রপতি যদি মনে করেন আইন বা তথ্য সংক্রান্ত বিষয়ে কোনো সার্বজনীন গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িয়ে রয়েছে বা দিতে পারে, তাহলে তিনি সেই বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন। এই বিষয়টিকে বলা হয় পরামর্শদান এলাকা। তবে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরামর্শদানে বাধ্য নয়, তার ইচ্ছা সে পরামর্শ সেই ক্ষেত্রে দিতেও পারে বা নাও দিতে পারে। সংবিধান চালু হওয়ার আগে সম্পাদিত চুক্তি, সন্ধি, অঙ্গীকারপত্র সমূহ ইত্যাদির মধ্যে যেগুলো সংবিধান চালু হওয়ার পরেও বলবৎ রয়েছে, সেগুলি বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইলে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে পরামর্শ দিতে কিন্তু বাধ্য থাকে। আচ্ছা, তারপরে কি নির্দেশ, আদেশ বা লেখ জারির এলাকা কি রয়েছে। দেখো, সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকারের রক্ষক। ঠিক আছে, নাগরিকদের মৌলিক অধিকারের রক্ষা কবচ হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টই নাগরিকদের সমস্ত ধরনের মৌলিক অধিকারগুলোকে কিন্তু রক্ষা করে। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষণের জন্য সুপ্রিম কোর্ট 5 ধরনের ক্ষমতার কথা ভারতীয় সংবিধানে উল্লেখ করেছেন বা উল্লেখ করা রয়েছে ভারতীয় সংবিধানে। এগুলি হলো বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পুচ্ছা এবং উৎপ্রেষণ। ঠিক আছে, এই 5 ধরনের কথা বলা হয়েছে, অধিকারের কথা বলা হয়েছে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।